নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। আর আজ গ্রাউন্ড রিপোর্টে শুরু করতেই হবে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা চলাকালীন যে কর্মকাণ্ডটি ঘটল তা নিয়ে। আপনারা সবাই দেখেছেন, এতক্ষণে সোশ্যাল মিডিয়াতে সেই ক্লিপগুলো ভাইরাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনে বক্তব্য রাখছেন, অক্সফোর্ডের কেলগ কলেজে তিনি বক্তব্য রাখছেন এবং হঠাৎ করে পোস্টার হাতে একদল যুবক যুবতী তারা দাঁড়িয়ে তাদের মুখে প্রশ্নবাণ আরজি কর ইস্যু নিয়ে। বৃহস্পতিবার এটাই ছিল রাজ্য রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তার লন্ডন সফর নিয়ে তার লন্ডন রওনার আগে থেকেই জটিলতা তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল। তিনি আদৌ অক্সফোর্ডে বক্তব্য রাখছেন না, সেখানে বক্তৃতা দেবেন না, এমন পোস্ট করে সিপিআইএম এর মুখপত্র গণশক্তিতে একটি বিরাট বড় লেখা বেরিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কটাক্ষ করেছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কটাক্ষ করেছিলেন, গণশক্তিকে গণশত্রু বলেছিলেন নাম না করে। সেই বামেরা কেলগ কলেজে সেখানেও উপস্থিত, এবং শুধু উপস্থিত নন, সেই বামেরা সেখানে রীতিমতো পোস্টার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন একের পর এক প্রশ্নবাণ শানালেন। এই সমস্ত প্রশ্নবাণ আরজি কর ইস্যুকে কেন্দ্র করে। শুধু তাই নয়, ঠিক এই ঘটনার পর এসএফআই এর একের পর এক বিবৃতি আসতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এসএফআই এর রাজ্য নেতৃত্ব একের পর এক বিবৃতি দেয় এবং এই ঘটনার দায় স্বীকার করে, এবং এটাও বলে যে উনি লন্ডনে গিয়ে অক্সফোর্ডে গিয়ে মিথ্যাচার করবে আর এসএফআই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কোট আনকোট এই ছিল এসএফআই এর বক্তব্য। কোন রকম বক্তব্য প্রতিবেদন বিশ্লেষণে যাওয়ার আগে গতকাল ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন, কিভাবে সেই বক্তব্যতে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিভাবে সেখানে প্রশ্নবাণ শানানো হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বা পাল্টা কি উত্তর দিয়েছিলেন, পুরোটা আনকাট আপনাদের জন্য দেখুন। I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. I don't, this is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you reply. Wait a minute. This is you here. This is you going to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look.
drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. কিন্তু একেবারেই প্ল্যান ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আশাও করেননি যে অক্সফোর্ডের কেলগ কলেজে তিনি বক্তব্য রাখার সময় এমন কোনো ঘটনা ঘটবে, কিংবা বামেরা, অফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বামেরা সেখানে তার বিরোধিতা করবে। কিন্তু হলোও তাই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ একটি ছবি দেখালেন, তারই ছবি, বহু বছর আগের ছবি, যখন সিপিএম এর হাতে মার খেয়ে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু দশক আগের ছবি। সেই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে বামেদের রাজনীতি কিংবা বামেদের হানা তার উপরেও হয়েছিল। কিন্তু শুরু থেকে কিন্তু বৃহস্পতিবারটা এমন ছিল না, এত টেন্সড আপ, এত রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল না। বৃহস্পতিবার ঠিক বেলা 11টা নাগাদ লন্ডনের হোটেল থেকে অক্সফোর্ডের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। গল্পের ছিনে তিনি বলেন, আমি বক্তৃতা দিতে এত ভালোবাসি না, আমি রান্না বান্না করতেই ভালোবাসি আর সেলাই ফোঁড়াই করতে ভালোবাসি। রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি বিলেতের মাটিতে বক্তৃতার বিষয়টি নিয়ে অতিরিক্ত কোনো চাপ যে নিচ্ছিলেন না তা এতদিনে সকলেই স্পষ্ট হয়ে জানতে পেরেছিল। বক্তৃতার জন্য তার প্রস্তুতি অবশ্যই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি ফাইল ধরা ছিল, যাতে ছিল লিখিত বক্তৃতা এবং বিশেষ কিছু পয়েন্টার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে তার বক্তৃতার মূল বিষয় ছিল মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন। এবং বক্তৃতার ঠিক মাঝপথে টের পাওয়া যায় শুধু বক্তৃতা নন, তিনি প্রস্তুতি নিয়েও এসেছিলেন। প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে কিভাবে সামাল দেবেন সেটাও তার কাছে অলরেডি চকড আউট। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন দক্ষ প্রশাসক, দক্ষ বিরোধী নেত্রী হিসেবেও এই রাজ্যে দিনের পর দিন রাজ করেছেন। তাই ঠিক বক্তৃতার মাঝে যখন টাটা থেকে আরজিকর প্রসঙ্গে রীতিমতো উত্তক্ত করে তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, একের পর এক প্রশ্ন, মানে তখন সেসব প্রশ্নের জবাবে রীতিমতো কুণাল ঘোষের কথায় ছক্কা হাঁকান মমতা। আমাদের কথায় নয়, কুণাল ঘোষ তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যেখানে বলেছেন বামেদের রাম এবং বামেদের সমস্ত প্রশ্ন মানে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন প্রথম লাইনটা, পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। আর সত্যি তো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেলগ কলেজে দাঁড়িয়ে সমস্ত প্রশ্নের উত্তর একটি ছবি দিয়ে দিলেন, কোনটি জানানোর মতো, অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সাথে একমত হতে পারেন, আবার নাও হতে পারেন, আপনার সেই স্বাধীনতা রয়েছে। কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, a picture is worth 1,000 words। একটি ছবি 1000 শব্দের থেকে বেশি শক্তিশালী হয়। এবং সেই ছবিটি তার সিপিএম এর হাতে মার খেয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার সময়কার ছবি। এবং সেই ছবিকেই তিনি হাতিয়ার করলেন। হাতিয়ার করে এক রুম লোক কিংবা এক হল অডিয়েন্সের সামনে তিনি কোথাও এটা প্রমাণ করলেন যে যারা আজ তার বিরুদ্ধে এত প্রসঙ্গ টেনে, এত প্রশ্ন তুলে তাকে টাইরেন্ট কিংবা টেররিস্ট সঙ্গে কম্পেয়ার করছেন, তারা নিজেরাও এই মহিলাকে এক সময় খুন করার চক্রান্ত করেছিলেন। নিজের মুখে বলেছেন, ইউ ট্রাইড টু কিল মি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই আরজিকরের প্রসঙ্গটাই উঠল। আরজিকর নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন, আপনাদের যা বলার বলুন, আমি শুনবো, কিন্তু এই গোটা বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন, এটা এখন কেন্দ্র দেখছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, লন্ডনের মাটিতে রাজনীতি করবেন না, যদি রাজনীতি করতেই হয় তাহলে আমার রাজ্য অর্থাৎ পশ্চিমবাংলায় এসে করুন, পশ্চিমবাংলায় বামেদের বলুন আরো শক্তিশালী হতে। শুনবেন আরেকবার? শুনুন। I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. I don't,
This is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you reply. Wait a minute. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. ঠিক এভাবে কেলগ কলেজে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধীদের একাট্টা নিলেন। দেশের মাটি হোক, বাংলার মাটি হোক, কিংবা সুদূর লন্ডন কিংবা অক্সফোর্ডের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রমাণ করে দিলেন তার সঙ্গে রাজনীতি করতে আসলে পাল্লা দিয়ে রাজনীতি করতে হবে। শহুরে রাজনীতি তার সাথে করে লাভ নেই। তিনি গ্রাসরুট বোঝেন, এবং গ্রাসরুট বোঝেন বলে তিনি এই সমস্ত প্রশ্নবানকে একটি ছবি দিয়ে স্তব্ধ করে দিলেন, যে ছবি তার নিজের বহু দশক আগে তার অভিযোগ মতো সিপিএম এর গুন্ডাদের আক্রমণের ছবি। এবং পাবলিক কি দেখলেন? পাবলিক দেখলেন পশ্চিমবঙ্গের সিএম, তাকে খুন করার চেষ্টা করেছিল তারা যারা আজ এই সভায় দাঁড়িয়ে তার বিরোধিতা করছে। অক্সফোর্ডের বক্তৃতায় নাম না করে সিপিআইএম কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। ওরা আমার সঙ্গে লড়তে পারে না, তাই ঝগড়া করে। 20 বছর ধরে ওরা আমার উপর অত্যাচার করেছে, একাধিকবার আমায় মেরে ফেলার চেষ্টা করেছে। কেলগ কলেজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই গোটা পাশা ঘুরিয়ে দিলেন। ওই যে বলে না, হার কে ভি জিতনে ওয়ালে কো বাজিগার করতা হ্যায়। আর গতকাল কেলগ কলেজে বাজিগার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেক আ লুক। Who cannot fight with me, they can quarrel because they deserve it. What to do? 20 years they have beaten me. They want to kill me so many times. And now, if you visited Calcutta, now you go and see the change. You don't trust me. You don't believe me. Go visit and have your own eyes. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ, সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিক্ষোভ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিক্ষোভের মাধ্যমে তাকে অপমান করার বদলে প্রতিষ্ঠানকে অপমান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবেদন, প্রতিষ্ঠানকে অপমান করবেন না। যেখানে যেতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. কেলগ কলেজে বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যখন আপনাদের নেতারা এখানে আসবেন এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু হতে পারে। এটা যেন মনে রাখবেন যে এই একই ঘটনা আবারও হতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, সেখানেই উপস্থিত সবাই তার ভাই বোন। মুখ্যমন্ত্রী কেলগ কলেজের সভা থেকে বাম, অতি বাম ও সাম্প্রদায়িক শক্তিকে একসঙ্গে একাট্টা নিশানা করেন। দেখুন। Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. But I love
that your agenda you have fulfilled. I love that. My best wishes to all of you. Please have a good sleep. Please have a good sleep. Beautiful sleep with your good agenda. অনেকটা সময় জুড়ে এই প্রতিবাদ, বিক্ষোভ কিংবা বাগড়া দেওয়ার চেষ্টা, যাই বলুন, অনেকক্ষণ ধরে চলে। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কেলগ কলেজে দাঁড়িয়ে বলেন, তোমরাই আমাকে উৎসাহ দিচ্ছ, আমি কাউকে ভয় পাই না। দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমরা আমাকে ধরতে পারো, তবে আমার সঙ্গে যুদ্ধ করতে এসো না। দেখুন, I am happy that all the industrial friends, the captain of the industries are present here, and also I met all the academicians of this university. I am so honored, I am so privileged when they discussed with me so many subjects, and I am so happy that they were so laughable, they were so lovable, and they were so affectionate to me. I have a great regard for them. I have a humble regard for them. And I am really happy. I think after this program, I will try every year twice to come to the university and to address my speeches. You gave me the strength, and you gave me the inspiration, and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can. But don't fight me if you don't catch me. দেখুন, বামেদের বক্তব্য খুব স্পষ্ট ছিল প্রথম দিন থেকেই। বামেরা মেনে নিতে পারছিলেন না যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজিয়েট সিস্টেম, সেই কলেজিয়েট সিস্টেম থেকে কিভাবে কেলগ কলেজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, এমন হাজারো তথ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেল সোশ্যাল মিডিয়াতে দিয়ে রেখেছে। তার আবার পাল্টা তথ্য বামেদের আইটি সেল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রেখেছে। আমরা সেই বিতর্কে যাব না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না বলে যদি কেলগ কলেজ বলি, কিংবা কেলগ কলেজ যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, তাই এটা বলা যেতেই পারে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন একেবারে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বক্তব্য রাখার জন্য। তাই কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী এবং মহিলাদের জন্য এই রাজ্যে যা যা কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার সমস্ত কিছুর ঝলক তার বক্তৃতার ভেতরও ছিল। কিন্তু এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাই কাটলো কখন? যখন আরজিকর প্রসঙ্গ ঢুকে পড়ল। কারণ কোথাও সেখানেও একজন মহিলা চিকিৎসকের ওপর কর্মরত অবস্থায় নির্যাতন হয়, তাকে খুন করা হয়, তাকে ধর্ষণও করা হয়। আজ যেমন সিবিআই শিয়ালদা আদালতে জানিয়েছে, মাফ করবেন, সিবিআই আদালতে জানিয়েছেন যে কোনো রকম গণধর্ষণ সেই চিকিৎসকের সঙ্গে হয়নি। কল রেকর্ড থেকে শুরু করে আগামী দিনে তদন্ত এগিয়ে নেওয়ার জন্য কি কি দরকার, সেই সমস্ত কিছু জানিয়েছে। সেখানে দাঁড়িয়ে এই একটি ঘটনা আমাদের রাজ্যের নারী সুরক্ষার উপর একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়ে যায়। বামেদের উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য কিংবা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, নারী শক্তিয়ায়নের জন্য কিছু করেননি, এটা লন্ডনের মাটিতে দাঁড়িয়ে, ওই কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে, অক্সফোর্ড ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রমাণ করা হলো। কিন্তু তার ঠিক উল্টোটা। ইনিশিয়ালি এই বাদানুবাদ কিংবা এই বিক্ষোভে ডিসঅ্যাডভান্টেজ মমতা মনে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তারপর একের পর এক যে যে বক্তব্য রাখলেন এবং যে যে ছবি দেখালেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ঘুরে সপাটে চড় মারলেন এমন নয়, গোটা বাম ব্রিগেড যারা ওখানে ছিল তাদের কার্যত নাস্তানাবুদ করলেন। কেলগ কলেজে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বাংলায় বেকারত্ব সংখ্যা 46% কমেছে। 2017-18-তে 4.6% থেকে 2023-24-এ তা কমে 2.5% হয়েছে।
রাজ্যে 2 কোটির ওপর মানুষের কাজের বন্দোবস্ত করা হয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে বেকারত্ব সমস্যা সেকেন্ড এজেন্ডা ছিল বামেদের, বিজেপির, সেই এজেন্ডাকে এই এজেন্ডার আড়ালে কি সুন্দরভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেভারে, নিজের অ্যাডভান্টেজে ব্যবহার করলেন। দেখুন, Bengal reduced unemployment rate by 46% between 17-18 to 2023 and 24. It declined from 4.6% in 17-18 to 2.5% in itself after COVID, more than 2 crore. Our employment generation more than 2 crores. We have created job employment like anything. একটি সিনেমা আছে, পুরনো সিনেমা, যারা আপনারা দেখেছেন নিশ্চয়ই জানেন। সেখানে একটি বিখ্যাত রেকর্ড কোম্পানির, এটা গল্প, বিখ্যাত রেকর্ড কোম্পানির মালিক একজন নবাগতা আর্টিস্টকে বোঝাচ্ছে ইমেজ ইজ এভরিথিং, এভরিথিং ইজ ইমেজ। কোন সিনেমা? রকস্টার, রণবীর কাপুর এবং উল্টো দিকে পীযূষ মিশ্রা। পীযূষ মিশ্রা সেই রেকর্ড কোম্পানির মালিক, তিনি নতুন আর্টিস্ট রণবীর কাপুরকে বোঝাচ্ছেন, সিনেমার গল্প অবশ্যই, ইমেজটাই সব এবং সবটাই ইমেজ। আর এই ইমেজের খেলাই কিন্তু লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক নেই। লন্ডনের মানুষজন, লন্ডনের বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানের বিধানসভায় এসে ভোট দেবেন না, কিন্তু লন্ডনে তার যে ইমেজ তৈরি হবে সেটা শুধু রাজ্য রাজনীতি নয়, এই দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অবশ্যই বিরোধীদের কাছে। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পজিটিভ ইমেজ নিয়ে ফিরছেন না নেগেটিভ ইমেজ নিয়ে ফিরছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, বিজেপির কাছে, বামেদের কাছে, কংগ্রেসের কাছে তো বটেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেলগ কলেজের অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি সরকার থেকে কোনোদিন বেতন নেননি, তিনি সরকারি পয়সায় চাও খান না, 7 বারের সাংসদ তিনি, তার 130টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই সব বইয়ের রয়্যালটি বাবদ যা পান তা থেকেই চলে যায়, তিনি নিজের লেখা গানের সুর দেন এবং সরকারি টাকায় তাকে হাত দিতে হয় না, ইভেন আফটার বিইং দ্য সিএম, 13 টাইম এমপি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কমন লন্ডনার্স, লন্ডনের বসবাসকারী আম জনতার মনে একটা হিরো ইমেজ তৈরি করতে সক্ষম হলেন। এই হিরো ইমেজটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে দেশের রাজনীতি এবং বাংলার রাজনীতিতে মাইলেজ দেবে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? টেক আ লুক। I don't take 1 rupees of salary from the government, or I don't take my pension also, because I was a 7 terms MP, because I don't take even 1 cup of tea from the government. I have some books published, about 130 books are already published. I give the lyrics and music to my songs, so the royalty of the books is my only income. I have so many paintings also. Why I don't sell it now? Once I sell and BJP started quarreling, I said, okay, you are dancing now, so I am not. Whatever I will do now, I'll present that to my elders and the youngsters. But for me, for my party, I will not use it. ঠিক কি হয়েছিল গতকাল আপনাদের দেখিয়েছি, কিন্তু এবার কি হতে চলেছে সেইটা দেখাবো। বামেরা ভেবেছিল এখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করলে কোথাও তারা পয়েন্ট পাবে, ব্রাউনি পয়েন্ট তাদের হবে। বিদেশ সফরে গিয়ে প্যাথোলজিক্যাল লায়ারের মতো রাজ্যকে নিয়ে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগ করেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এই এসএফআই এই ঘটনার দায় স্বীকার করেছে। বাংলার মাটিতে লেখাপড়ার অধিকার, মত প্রকাশের অধিকার ও নিরাপত্তার অধিকার কেন নেই? অভয়া কেন এখনো বিচার পেল না? এ নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাঞ্জন। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন এই প্রশ্নগুলো নিয়ে এসএফআই সেখানে পৌঁছে যাবে, তার মুখোমুখি দাঁড়াতে হবে বলছেন দেবাঞ্জন। শুনুন। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন,
তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না, কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মুহূর্তে যেসব ইস্যু নিয়ে বামেরা সোচ্চার হচ্ছে সেই ইস্যুর বিয়ারিং সাধারণভাবে নর্মাল সার্কামস্টান্সেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে এই মুহূর্তে অ্যাটলিস্ট রাজ্যে গত 1 মাস ধরে যে রাজনীতির খেলা শুরু হয়েছে সেখানে হয়তো সেকেন্ড ইম্পর্টেন্ট। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই রাজ্য এই দেশকে অটুট রাখা, এই রাজ্য এবং এই দেশকে ভাঙতে না দেওয়া, ধর্মের রাজনীতির হাত থেকে আমজনতাকে বাঁচিয়ে আনা। যে ধর্মের রাজনীতি নিয়ে একটু পরেই আপনাদের শোনাবো, একাধিক সংগঠন একাধিক সংঘ একেবারে সামনের সারিতে পৌঁছে গিয়েছে এবং কোথাও তারা চাইছেন যে ধর্মের আধারেই 2026-এর ভোট হোক। ধর্মের আধারে ভোট হলে বামেদের ভাড়ার শূন্য থাকবে, কারণ তখন ভোট বাইনারি ইকুয়েশনে ভাগ হবে, হিন্দু ভোট মাইনরিটি ভোট। বামেরা কি বুঝেও বুঝছেন না, নাকি বামেরা এই ধর্মীয় রাজনীতিকে কিভাবে ভাঙতে হয় সেই তরকিবটা কিংবা সেই ফর্মুলাটা এখনো রপ্ত করতে পারেননি? আজকে আমরা দেখলাম বামেদের উত্তরকন্যা অভিযান ছিল, সেখানে ধুন্ধুমার হলো পুলিশের সঙ্গে। মীনাক্ষী মুখোপাধ্যায় একাধিক বক্তব্য রাখলেন, বাট সরি টু সে, মীনাক্ষী মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে এবং সেই ডিফারেন্সটা একেবারে রাজনৈতিক যোগ্যতার দিক থেকে যদি দেখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফার লার্জার আ ফিগার দ্যান মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে মীনাক্ষী মুখোপাধ্যায় হতে পারে না। হ্যাঁ, ছিলেন নেতারা যারা সেই সেম স্ট্যাচারের ছিলেন, জ্যোতি বসু, কমরেড জ্যোতি বসু, কিংবা আরো একজন নেতা যিনি হয়তো বুঝতে পারেননি এই মহিলা কি করতে পারেন, কিন্তু পরবর্তীকালে 2008 সালের পর তিনি বুঝেছিলেন, কমরেড বুদ্ধদেব বসু, মাফ করবেন, বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সেই মতের কিংবা সেই স্তরের নেতা, সেই লেভেলের নেতা এই মুহূর্তে কি রয়েছে বামেদের হাতে? মোহাম্মদ সেলিম রয়েছেন, কিন্তু মোহাম্মদ সেলিম তো সরাসরি দাঁড়িয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো এই রাজনীতিটা করছেন না। আর মীনাক্ষী মুখোপাধ্যায়ের ইনসাফ যাত্রা থেকে শুরু করে একাধিক কর্মসূচি দেখলাম, সাড়া ফেলে, কিন্তু ভোট বাক্সে ভোট টানতে পারে না। সেখানে দাঁড়িয়ে আজ যখন বামেরা তাকে প্যাথোলজিক্যাল লায়ার বলল এই প্রশ্ন তাকে হন্ট করবে, এই শহুরে রাজনীতি, এই ফেসবুক রাজনীতি, হয়তো প্রচুর লাইক শেয়ার ফেসবুকে কমেন্ট হলো, কিন্তু গ্রাউন্ডে মানে ভোটারদের কাছে প্রভাব ফেললো? হ্যাঁ না কোনোটাই আমরা বলবো না, 26-এ আমজনতা বলবে। এবার আসি তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে। তৃণমূল কংগ্রেস আরেকটা ইস্যু পেয়ে গেল, আরেকটা ইস্যু যেটা নিয়ে তারা বামেদের এবং বিজেপিকে একসঙ্গে কাঠগড়ায় তুলতে পারে। তা হলো বাংলাকে অপমান করা হচ্ছে, বিদেশের মাটিতে গিয়ে এই বামেরা এই বিজেপিরা বাংলাকে অপমান করছে, যদিও আদতে সেটা নয়। আদতে কাল যা ঘটেছে পুরোটাই রাজনৈতিক, একটা রাজনৈতিক ছক, 2026-এর আগে একটা রাজনৈতিক মোটিভেটেড প্ল্যান। কিন্তু এই গোটা খেলা ঘুরে গেল 26-এর রাজনীতি এবং তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে বামেরা একটি অস্ত্র তুলে দিল এবং সেই অস্ত্র আম জনতার কাছে, নর্মাল আম জনতার কাছে অলরেডি রেজোনেট করছে। কারণ ফেসবুকে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথোলজিক্যাল লায়ার সেই থ্রেড ট্রেড করাচ্ছে এসএফআই, সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন করছে যে এটা বিদেশের মাটিতে করা কি খুব দরকার ছিল? আর এই নিয়ে তৃণমূল অলরেডি মাঠে নেমে পড়েছে। দেখুন, সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএম এর এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। এই প্রশ্নকাণ্ডে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারাও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো।
আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজি কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড় গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে, অনেক টাকা আসবে, কিছুই না। তাদেরই হাঁড়ি, মানে কি, ভাতের হাঁড়িতে ভাত নেই, ভাঁড়ে মা ভবানী। তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে? সমস্যা হলো এই মুহূর্তে রাজনীতিতে না কোনো ইস্যু নেই। ধরুন দিলীপ ঘোষ বাবু যখন বলছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে, কিংবা বিজেপির এক শ্রেণীর আইটি সেল এখন যা ট্রেন্ড করাচ্ছে যে তিনি গিয়ে ব্রিটিশদের তোষামোদি করছেন, যারা আমাদের এককালের শাসক ছিল তাদের তোষামোদি করছেন, যখন এই ট্রেন্ড হচ্ছে, তখন আপনাদের মনে করিয়ে দিই, একমাত্র যে রাজনীতিবিদ কিংবা যে নেতা একেবারে এই অক্সফোর্ড কলেজে দাঁড়িয়ে ব্রিটিশদের তুলোধনা করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে ভাই তোমরা জবাব দেবে, ৩০০ বছর আমাদের ওপর অত্যাচার করা, আমাদের লুট করার জন্য একবার ক্ষমা চাইবে, তার নাম শশী থারুর। তিনি কংগ্রেস করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কোন নেতাকে কোনো দিন ব্রিটেনে গিয়ে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলতে শোনা যায়নি। ডাজ ব্রিটেন, ডাজ ইংল্যান্ড ও আস রেপারেশনস, এই নামক একটি বক্তৃতায় ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিলেন শশী থারুর কয়েক বছর আগে, এবং শশী থারুর অক্সফোর্ড হলে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন ব্রিটেনের প্রশাসনকে যে এত বছর পর কি মনে হচ্ছে একটু ক্ষমা চাওয়া উচিত? এই যে কোহিনূর থেকে শুরু করে টিপু সুলতানের থ্রোন থেকে শুরু করে আমাদের সমস্ত সম্পদ আপনারা লুট করলেন, মানুষকে খুন করলেন, জেলে পুরলেন, ভগৎ সিং এর মতো লেজেন্ডারি ফিগার্সদের ফাঁসির দড়িতে ঝোলালেন, তার জন্য সরি বলবেন? আপনারা তো খুব সহজভাবে আমাদেরকে টেররিস্ট বলে দিতেন, বিপ্লবীদের টেররিস্ট বলেছিলেন, কিন্তু আমরা তো নিজেদের সংগ্রামের জন্য লড়ছিলাম, স্বাধীনতার জন্য লড়ছিলাম। আপনারা যেটা করেছিলেন, বণিকের সাজে ব্যবসা করতে এসে দেশটাকেই দখল করে নিয়েছিলেন, তার জন্য কি একবারও ক্ষমা চাইবেন? বিজেপির কোনো নেতা বলেনি, বলেছিলেন কংগ্রেসের এক নেতা। তাই বিজেপি এখন যে তোষামোদির কথা বলছে সেটা তার জন্য প্রযোজ্য, কারণ বিজেপির কোনো নেতা লন্ডনে গিয়ে এই কথা বলেন না। কেন বলেন না? কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। সব গুলিয়ে দিচ্ছেন দিলীপ বাবু। যাক, মোটের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গতকাল যা হলো তা বামেরা যদিও ভেবেছিল প্রথমে তারাই অ্যাডভান্টেজে রয়েছে, কিন্তু আজকে বেলা যত গড়িয়েছে এটা বোঝা গিয়েছে আমজনতার সিম্পথি হয়তো বামেদের সঙ্গে নেই, আমজনতার সিম্পথি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আর তৃণমূল কংগ্রেস প্রচার করছে একটাই বক্তব্য নিয়ে, তা হলো যেটা লন্ডনে করছেন, শক্তি থাকলে সেটা বাংলায় করুন, বাংলায় করে শূন্য থেকে খাতা খুলুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। মায়ানমারে ভূমিকম্প এবং সেই ভূমিকম্পর প্রভাব এই বাংলাতেও টের পেলাম আমরা। ধ্বংসের ছবি ঠিক কতটা ভয়াবহ, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দেখতে থাকুন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে। আর এবার চোখ রাখবো মায়ানমারের ভূমিকম্পের খবরে। ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তারপর আবার মার্চ মাস, 1 মাসের ব্যবধান। আর এই 1 মাসের ব্যবধানে আবারও কেঁপে উঠল মায়ানমার। ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির খবর অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা 11:50 পরপর দুবার কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7, আর এর প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। বেলায় ঠিক বেলা গড়াতেই কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা একাংশের বাসিন্দারা এই কম্পন টের পেয়েছেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিং ফ্যান নড়তে দেখেন অনেকে, দেওয়ালে টাঙানো ছবি নড়তে থাকে, যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বহুতল ছড়িয়ে বেরিয়ে আসেন। গত বছর ফেব্রুয়ারিতেও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন অবশ্য এর মাত্রা অনেকটাই কম ছিল, 5.2 রিক্টার স্কেলে। তবে এবার 7.7। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে। এই ভূকম্প পর্যবেক্ষণকারীদের মতে অনেকটাই বেশি, অনেকটাই জোরালো। ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে বলে খবর। ভেঙে পড়েছে একাধিক বহুতল। মায়ানমারের মান্দালয়ে শুক্রবার জোরালো ভূমিকম্পে বিশাল বিশাল আকাশচুম্বী বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রিক্টার স্কেলে 7.7 বিধ্বংসী।
7.7, এই 7 রিক্টার স্কেলের একটা ইদানিংকালে হওয়া ভূমিকম্পের কথা আপনাদের জানাই। ভুজ 6.7 ছিল, 7 ক্রস করেনি। এবং নেপালের ভূমিকম্প 7.3 থেকে 7.4 এর মধ্যে রেঞ্জ করেছিল। 7.7 অত্যন্ত সমস্যা। শুধু একটা দেশ নয়, মায়ানমার, তার সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, এই সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও উত্তরাংশ চিয়াং মাই সহ গোটা মায়ানমারের কম্পন অনুভূত হয়েছে। এত জোরালো ভূমিকম্পে দুটি দেশই বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, হতাহতের পরিমাণ এখনো জানা যায়নি। কতজন মারা গিয়েছেন সেই সংখ্যা এখনো সরকারিভাবে জানানো হয়নি, তবে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কেন এত ভয়ঙ্কর কম্পন অনুভূত হলো? জানা যাচ্ছে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকে গিয়েছে। টেকটনিক প্লেট, এই টেকটনিকের প্লেটের ওপরই তো আমরা সবাই বসবাস করি, একদম মাটির নিচে যে দুটো প্লেট থাকে, সেখানে ভারতের যে প্লেট, ইন্ডিয়ান প্লেট যেটাকে বলা হয় হিমালয়ের পাদস্থলে, সেই ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকে গিয়েছে। আর এই দুই প্লেটের যে সংঘর্ষ, তাতে বিপুল পরিমাণে শক্ত জমা হয়েছে ভূগর্ভে। সেই শক্তি ভূমিকম্প রূপে বেরিয়ে আসে ভারতীয় সময় ঠিক সকাল 11:50 মায়ানমারের মান্দালয়ের কাছে প্রথম কম্পন অনুভূত হয়, মাত্রা ছিল 7.2। এরপর ভারতীয় সময় 12:02 রিক্টার স্কেলে 7 কিংবা 7.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ভূগর্ভের ঠিক 10 কিলোমিটার গভীরে। এই কম্পনের উৎপত্তি হয়েছিল ভূগর্ভের খুব কাছে। যেহেতু উৎপৃষ্টের খুব কাছে কম্পনের উৎসস্থল ছিল, তাই মাটির ওপর ধাক্কা অনেকটাই বেশি অনুভূত হয়েছে। এই সমস্ত কিছু পরিবেশবিদরা জানাচ্ছেন। জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিছু অংশ। সেই ছবিগুলো দেখাবো। ব্যাংকক, থাইল্যান্ড, মায়ানমার, তাসের ঘরের মতো বহুতলগুলি ভেঙে পড়েছে, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটার শক নিয়ে এখনো আতঙ্ক কাটেনি, কারণ এই আফটার শক খেপে খেপে আসে, বহুবার আসে। এবং 7.7 রিক্টার স্কেলে যদি কোনো কম্পন অনুভূত হয়, কোনো ভূমিকম্প হয়, তার আফটার শকও কিন্তু তীব্র হয়। ব্যাংককে বহু মানুষ ভূমিকম্পের সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন, তারা অনেকে এখনো বাড়ি ফেরেননি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছেন, ব্যাংককের সেন্ট্রাল ব্যাংকের সামনে বহু মানুষ জড়ো হয়েছেন এখনো। মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশের বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। জুন্টার তরফে টেলিগ্রামে জানানো হয়েছে, মায়ানমারের 6টি রাজ্য এবং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে, অর্থাৎ এমার্জেন্সি লাগু করা হয়েছে। যেহেতু সেখানে গৃহযুদ্ধ চলছে, সে কারণে জুন্টা অনেক এলাকায় এখনো পৌঁছতেই পারেনি। জাস্ট একটু ডিভিয়েট করে একটা প্রশ্ন করছি, আচ্ছা এই ক্ষমতা দখলের জন্য এত লড়াই, এই জুন্টা বনাম সরকার, এত কিছু কি হলো? রেবেলস, মার্সিনারিজ, কি হলো? প্রকৃতি একটা ঝটকা দিল, সব শেষ। যে যে এলাকায় বিদ্রোহীদের দখলে, সেখানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এতটাই যে সেখানে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ মাপা সম্ভব হয়নি। স্পষ্ট করে হতাহতের কোনো সংখ্যাও পাওয়া যাচ্ছে না। এই এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ওই যে রেবেলস ভার্সেস জুন্টা, বুঝলেন? দেখুন, যখন এরকম কোনো দুর্যোগ আসে না, তখন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। জুন্টা সরকার চাইলেও পারবে না, কিংবা পারছে না, কারণ তারা তো যুদ্ধে রয়েছে। ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতিতে মায়ানমারের জাতীয় বিমান সংস্থা এবং কিছু বিমান বাতিল করেছে। সমাজ মাধ্যমে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। দেশের সরকারি সংবাদ মাধ্যম বলছে, মায়ানমারের মোট 5টি শহরে ভূমিকম্পের কারণে বহুতল ধসে পড়েছে, 2টি সেতু ভেঙে গিয়েছে। এছাড়া একটি জাতীয় সড়ক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া বহুতলের সংখ্যা প্রচুর, এক্সাক্ট ফিগার কেউ জানে না। হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট করা হয়নি। মায়ানমারের মান্দালায় শহরে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি ছিল। দেখুন, ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে মান্দালা। একটি আস্ত মসজিদ ভেঙে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, মসজিদের ধ্বংসস্তূপে অন্তত 20 জন চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের। এক প্রত্যক্ষদর্শীর কথায়, একদম কোট আনকোট বলছি, তিনি বলছেন, আমরা চোখের সামনে একটা 5তলা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়তে দেখেছি। গোটা শহরে সবাই রাস্তায়, কেউ কোনো বাড়ির ভেতর ঢোকার সাহস পাচ্ছে না যদি আফটার শক হয়। সবাই খুব ভয়ে আছে। ভূমিকম্পের উৎসস্থল থেকে ব্যাংককের দূরত্ব মিনিমাম, কম করে হলেও 900 কিলোমিটার। তবু
সেখানে যে কম্পন অনুভূত হয়েছে সেটা ভয়াবহ, সেটা জোরালো। কারণ এতটাই জোরালো যে ব্যাংককও ক্ষতিগ্রস্ত, ব্যাংকককে ক্ষতিগ্রস্ত এলাকা বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে সেখানে 3 জনের মৃত্যু নিশ্চিত করেছে ব্যাংকক প্রশাসন। জরুরি সফর বাতিল করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বৈঠকে বসেছেন। শহরে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের ফলে ব্যাংককে ভেঙে পড়েছে একটি নির্মীয়মান গগনচুম্বী বহুতল অর্থাৎ স্কাইস্ক্রেপার। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে অসংখ্য মানুষ, এমনটা আশঙ্কা করা হচ্ছে। সরকারিভাবে বলা হয়েছে সেখান থেকে 3 জন চাপা পড়ে মারা গিয়েছে। এখনো অনেকের খোঁজ পাওয়া যায়নি। ওই দেশের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন ধ্বংসস্তূপে 81 জনের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। ভূমিকম্পর খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমেই বলেন, মায়ানমার ও থাইল্যান্ডের পাশে আমরা রয়েছি, অর্থাৎ ভারত রয়েছে। প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্য করা হবে। এই 2 দেশকেই মন শক্ত করে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, এই পরামর্শ নরেন্দ্র মোদী দিয়েছেন। বিদেশ মন্ত্রক ক্রমাগত যোগাযোগ রাখবে এই 2 দেশের সঙ্গে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, প্রার্থনা করছি সকলে নিরাপদ এবং সুস্থ থাকুন। ভারতের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে। মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখছে ভারত, প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। দেখুন। The aftermath of the terrible earthquake that has struck today in Myanmar and Thailand. Insofar as relief and assistance is concerned, we are currently analyzing the reports related to damage primarily in Myanmar. We are in touch with the official authorities in Myanmar and are also looking at the exact requirements in terms of the assistance and relief material that might be required. You're aware that India has always been a first responder, especially in its neighborhood, whenever these kinds of natural disasters have taken place. I would imagine that by later today we'll have a further update on the responses that we will be mounting with regard to this particular situation. So we'll come back on that particular issue. ভূমিকম্প মায়ানমারে নতুন কিছু না। 1930 থেকে 1956 সালের মধ্যে এই দেশে 7 বার কিংবা তারও বেশি 6টি ভূমিকম্প হয়েছিল। মায়ানমারের উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত এলাকা সাংঘাই চুক্তিরেখা রয়েছে। প্রায় ভূ আন্দোলনের কারণে ভূমিকম্প এই ভারতের এই পড়শি দেশে বারবার প্রভাব ফেলেছে। ভূতত্ত্ববিদ সুজীব কর জানিয়েছেন এর উৎপত্তি ডাউকি রেখা এবং ভারত মায়ানমার সীমান্তে হিমালয়ান ফ্রন্ট লাইনের সংযোগস্থলে। শুনবো। আজকে যে ভূমিকম্পটা সংঘটিত হয়েছে সেটা মূলত ডাউকি চ্যুতিরেখা এবং ভারত মায়ানমার সীমান্তে যে হিমালয়ান ফল্ট লাইন আছে সেই ফল্ট লাইনের সংযোগস্থলে, মূলত মান্দালায় থেকে 13 কিলোমিটার নর্থ ইস্ট এবং নাইপাইটাও থেকে 243 কিলোমিটার সাউথে। বেসিক্যালি জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ এবং এখানে যেহেতু 3খানা প্লেটের সাবডাকশন অঞ্চল, সেই কারণের জন্য আলটিমেটলি এই অঞ্চলে কোনো কম্পন মানে সেটা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, যে কারণের জন্য আলটিমেটলি এই কম্পনটা শুধুমাত্র মায়ানমারে নয়, সমগ্র উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল, এমনকি কলকাতা এবং দীঘার উপকূলবর্তী অঞ্চলেও এই কম্পন কিন্তু অনুভব করা গেছে। বেসিক্যালি এই অঞ্চলে এই যে সেন্সিটিভ জোন, এখানে একটা কম্পন মানে এখানে পাত অবনমিত হলো, তার ফলে হিমালয়ান বেল্ট কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গেল এবং ভবিষ্যতে হিমালয়ান বেল্টে নতুন করে আবার ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু। আজ আরো এক জায়গায় ভূমিকম্প হয়েছে, না মানে আক্ষরিক অর্থে হয়নি, তবে রীতিমতো ভূমিকম্পের 7.7 রিক্টার স্কেলের মতো প্রভাব পড়েছে এই জায়গাতে। ভারতের লোকসভা সংসদ বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। তার আগে 3 ঘন্টারও বেশি সময় ধরে এই বিলের ওপর আলোচনা হয়। আলোচনাটা শুধুমাত্র এই বিলের বিষয়ে হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য এবং সেই বক্তব্যে চলেই এলো পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী সমস্যার প্রসঙ্গ।
চলে এলো 2026 সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকারের বিরুদ্ধে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ার এবং অনুপ্রবেশকারীদের প্রতি দয়া দেখানোর অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেন অমিত শাহ, দেখুন। हमारी बांग्लादेश से सटी हुई सीमा 2216 किलोमीटर है। उसमें से 1653 किलोमीटर बाढ़ बन चुका है, बाढ़ के पास वाला रोड भी बन चुका है और चौकियां भी बन चुकी है। शेष फेंसिंग की लंबाई है 563 किलोमीटर। 563 किलोमीटर सीमा आज भी खुली है और शेष फेंसिंग जो 563 किलोमीटर है उसमें 112 किलोमीटर फेंसिंग ऐसी है, बॉर्डर ऐसी है जिसमें बॉर्डर फेंसिंग व्यवहारू नहीं, नाले हैं, नदियां हैं, ऊंची नीची पहाड़ियां हैं, जहां 112 किलोमीटर में फेंसिंग हो ही नहीं सकता और 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। मान्यवर एक 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, ये भूमि नहीं देते हैं। मान्यवर जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है और मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। और मान्यवर इससे आगे ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे तो हम खत्म कर देंगे, फिर भी 112 किलोमीटर खुली सीमा रहती है। मान्यवर जब आप 2000 किलोमीटर बाढ़ बना देते हो और 112 किलोमीटर नहीं बनाते हो तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं। आदमी को घुसने के लिए कितनी जगह थी। যখন অমিত শাহ এই সমস্ত অভিযোগ করছেন, যার অনেকটাই সত্যি এবং যার অনেকটাই আমরা একাধিকবার এখানে বলেছি, বাংলাদেশের অভ্যুত্থানের সময় বারবার এই আশঙ্কাও দেখানো হয়েছে এবং এটা একটা বড় প্রবলেম ছিল যে আমাদের সঙ্গে ফেন্সিং বর্ডার নেই, ফেন্সড বর্ডার নেই, বাংলাদেশের সমস্যা হতে পারে। তখন সৌগত রায়ের পায়ের তলায় যেন ভূমিকম্প হচ্ছে, তিনি কিছুই বললেন না, বিরোধিতাও করলেন না, কিছু বললেনও না, চুপ করে কানে হেডফোন লাগিয়ে শুনলেন। অমিত শাহ এখানেই শেষ করেননি, অমিত শাহ আরও বলেন অবৈধ অধিবাসীদের কিংবা ইমিগ্রেন্টদের পরিচয়পত্র দিয়ে, ইনফিল্ট্রেটারদের পরিচয়পত্র দিয়ে তাদের সহায়তা করছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। তিনি বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক কিংবা রোহিঙ্গা, আগে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তারা অসম দিয়ে ভারতে প্রবেশ করত, এখন তারা পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করে, যেখানে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। দেখুন, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं, आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। ये 450 किलोमीटर जो आपकी कृपा से खुली रही है, वहीं से घुसपैठ है, वहीं नागरिक बनते हैं, वहीं आधार कार्ड बनाया जाता है और देश भर में फैल। হঠাৎ করে সংসদে এই বাংলাকে নিয়ে তো বক্তব্য কেন? আরে খুদ অমিত শাহই তো বলে দিলেন, বুঝতে পারলেন না? 26 মে
বাঙ্গাল মে কমল খিলেগা 2021-এও বলেছিলেন, টাইটায় ফুস নাকি এটা বলেছিলেন, তারপর কিছুই হয়নি। আদতে বাংলাকে সামনে রাখার কারণ 2026-এর ইলেকশন। শুধু তাই নয়, আরো একটি কারণ আছে। দেখুন, রাহুল গান্ধী যে খুব একটা ন্যাশনাল লেভেল পলিটিক্সে প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট নন, প্রিয়াঙ্কা গান্ধীও নন, সেটা নতুন করে বলার আর অবকাশ রাখে না। 2014 থেকে শুরু করে 2025, রাহুল গান্ধী may have evolved, may have become a better politician, a far more experienced politician, but he lacks the finesse and the X factor. সেটা নেই। উনি যতই বলুন, ওনার সঙ্গে যে পরিবারতন্ত্র, যে ডিবেটস একের পর এক আসে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এখনো অনেক সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজকে টক্কর দেওয়ার একজনই আছেন গোটা ভারতের রাজনীতিতে। there is one figure who can take নরেন্দ্র মোদী head on, মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি যদি 2026-এও ভারতীয় জনতা পার্টিকে বাংলায় হারিয়ে দেন, তাহলে পরবর্তী লোকসভা ইলেকশনটা বিজেপির জন্য সমস্যার হবে। কারণ এই লোকসভা ইলেকশনটাও বিজেপির জন্য খুব একটা সুখকর ছিল না। উত্তরপ্রদেশের মতো রাজ্যে আমরা দেখেছি বিজেপি কিভাবে সিট খুইয়েছে। অখিলেশ যাদব আমরা দেখেছি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই এগোচ্ছে। এই মুহূর্তে যে সরকার কেন্দ্রে রয়েছে, সেখানে চন্দ্রবাবু নাইডু বলুন কিংবা নীতিশ কুমার বলুন, সবাই কিন্তু একটা সমঝোতায় রয়েছে। যে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এরা তুলতে পারেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এনডিএর হাত ধরেছিলেন। সৌগত রায় তিনি কি বললেন শোনাব। ये सरासर गलत है। पश्चिम बंगाल सरकार हर बारे में मदद करते हैं, नहीं करते तो इतना जो बॉर्डर फेंसिंग बना कैसे बना? पश्चिम बंगाल के सरकार की मदद से ही बना। वो केंद्रीय सरकार वो देर करते हैं बॉर्डर फेंसिंग लगाने के बारे में, इसको दोष तो हमें नहीं दिया जाता। वो बोल रहे हैं कि वो लोग हुकूमत में आके बॉर्डर फेंसिंग करेगा। 100 साल में बीजेपी पश्चिम बंगाल में हुकूमत में नहीं आ गया, ये हम लोग उसको बोल दिया। एकदम झूठ, एकदम सरासर झूठ बोल रहे हैं। कुछ लोग है जो विश्वास करेंगे, लेकिन हम तो इसको खिलाफ बोलते हैं, कभी नहीं होगा। আজকের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শেষের এই দুটি প্রতিবেদন থেকে আমরা একটা জিনিস কনফার্ম হয়ে বলতে পারি, বাংলা এই মুহূর্তে বিদেশ হোক কিংবা দেশ অত্যন্ত প্রাসঙ্গিক। ইউ ক্যানট ইগনোর বেঙ্গল অ্যান্ড দ্য পলিটিক্স অফ বেঙ্গল। ভারতের রাজনীতির অনেকটাই ঠিক হয় বাংলার রাজনীতিতে, এবং সেই বাংলার রাজনীতিতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। বামেরা কোথায় আছে আমরা জানি না, আছে কোথায় আছে আমরা জানি না। বিজেপির শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি তারা রীতিমতো ধর্মের রাজনীতির প্রসঙ্গ টানছেন। গতকালকেই আমরা শুনেছিলাম অর্জুন সিং কিরকম আমরা সবাই হনুমান ভক্ত টক্ত বলে কত কিছু করে ফেললেন। রামনবমী আসছে, আরএসএস বলেছে অস্ত্র মিছিল হবে, শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু অস্ত্র মিছিল হবে, এটা বাধা দেওয়া যাবে না। অন্যান্য সম্প্রদায় তো অস্ত্র নিয়ে বেরোয় মহরমের সময়, তাহলে রামনবমী কেন নয়? বুঝতে পারছেন? ব্যালেন্স রাখাটাই হচ্ছে রাজনীতিতে কিংবা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই ব্যালেন্স থাকবে তো, কিংবা রাখার চেষ্টা করা হবে তো? এই প্রশ্ন করুন এবং ভাবুন, এই সমস্ত কিছুর মধ্যে আমি আপনি কোথায় রইলাম? অর্থাৎ আমার আপনার যে দৈনন্দিন সমস্যা, যেমন হাওড়ার ভাগাড়ে ঠিক কি হলো, কিংবা এই রাজ্যের কয়েকদিন পর বর্ষা আসবে, তার আগে গরম আসবে, সেই সময় জলযন্ত্রণা পোহাতে হবে না তো? শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব দেশ এবং রাজ্য অ্যাড্রেসড হলো তো? এগুলো ভাবুন, কারণ এগুলোর কোনো কিছুই হয়নি। যেটা হচ্ছে কিংবা যেটা হওয়ার দিকে এগোচ্ছে, সেটা শুধুই মসনদে বসার লড়াই, চেয়ার দখলের লড়াই। এই চেয়ার দখলের লড়াইয়ে আমার আপনার কথা কে বলছে, কিংবা আমি আপনি বা কোথায়? ভাবুন ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।